পুণ্যকথার সকল দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের যদি আপনারা স্পষ্ট শুনতে পান একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। আমরা আজকে বিশেষ লাইভে এখানে উপস্থিত আছি। আপনারা হয়তো ডিসপ্লেতে ইতিমধ্যেই দেখতে পেরেছেন এবং ইন্ট্রোতে লিখে দেওয়া আছে যে আজকে আমাদের সাথে বিশেষ একজন মানুষ উপস্থিত আছেন, যিনি জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির কেন্দ্রীয় নেতা আমাদের গাজী সালাউদ্দিন তানভীর ভাই আজকে আমাদের সাথে উপস্থিত আছেন। তানভীর ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই লাইভে। আপনি কেমন আছেন? ধন্যবাদ ভাই। আলহামদুলিল্লাহ, খুব ভালো। ধন্যবাদ ভাই। জি ভাইয়া, আমি খুব বেশি সময় আর কালক্ষেপণ করব না। আপনার বিষয়ে অনেকের জানার কৌতূহল রয়েছে, আমরা জানি। ভাইয়া, আপনি সর্বপ্রথমে আপনার একটু যদি পরিচয়টা দেন, আপনার বগুড়াতে কোথায় বাসা, আপনি অ্যাকচুয়ালি কি করেন, আমরা একটু এইটুকু আগে জানতে চাই, সবাইকে জানাতে চাই। জি, ধন্যবাদ। আহ, যারাই দর্শকরা এটা দেখছেন আজকে লাইভ, তাদেরকেও আহ, ধন্যবাদ যে আপনারা আমাদের বগুড়ার কোনো একটা প্ল্যাটফর্মে আসলে আমি লাইভে যুক্ত হতে পারছি। উত্তরাঞ্চলকে বা বিশেষভাবে বগুড়াকে তো সবসময় আহ, রশি বা লাগাম টেনে ধরা হয়েছে সব দিক থেকে। সেই জন্য আসলে বগুড়া থেকে কোনো মিডিয়া তৈরি হোক বা মিডিয়া কোনো হাউস তৈরি হোক, এটা কখনো চাওয়া হয়নি গত 17 বছরে যেটা দেখছি। তো বগুড়ার নিজস্ব এলাকার কোন একটা মিডিয়া হাউসের লাইভে নিজেকে যুক্ত করতে পারে আমিও খুব ধন্য মনে করতেছি। বাকি প্রথমে আমি একটু আমার পরিচয় দেওয়ার আগে একটু দেশবাসীকে উদ্দেশ্য করে আহ, আর বিশেষ করে ফ্যাসিস্টদেরকে আবার একটু সতর্ক করার জন্য বলতে চাই যে কিছুক্ষণ আগে যে ঘটনা গাজীপুরে ঘটেছে, জি, হাসনাত যে আব্দুল্লাহ ভাইয়ের সাথে। জি জি জুলাই বিপ্লবের অন্যতম নায়ক, সে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহকে হত্যার উদ্দেশ্যে তার উপর সন্ত্রাসী হামলা করা হয়েছে। কারণ যেভাবে যেভাবে ইট পাটকেল এবং লাঠিসোঁটা নিয়ে হামলা করা হয়েছে, হঠাৎ এসে হঠাৎ গায়েব হয়ে যাওয়া, যদি সে গাড়ি থেকে বের হতে পারতো বা গাড়ি থেকে যদি বের হয়ে যেত বা এরকম কোনো ঘটনা ঘটতো, তাহলে তাহলে স্পটেই তার সেখানে মানে যে কোনো ধরনের খারাপ কিছু করার সম্ভাবনা ছিল। আর যেহেতু নাগরিক পার্টি যে কোনো সদস্য, একজন আহ্বায়ক মহোদয় থেকে শুরু করে যে কোনো সদস্য খুব স্বাভাবিকভাবেই চলাফেরা করেন, তো সাধারণ একটা গাড়িতে উনি ওখানে গিয়েছিলেন কোনো একটা প্রোগ্রামে। তো জি গাড়ির কি ক্ষতি হয়েছে সেটা বড় কথা না, কিন্তু গাড়ির যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটা থেকে বোঝা বোঝা যাচ্ছে যে তাকে কি পরিমাণ হামলা করার উদ্দেশ্য ছিল। কিন্তু লোকজন জমা হয়ে যাওয়ার কারণে হয়তো সেটা সম্ভব হয়নি। আল্লাহ তাআলার বহুত বড় শুকরিয়া যে ওই পরিমাণ হয়তো সে আঘাতপ্রাপ্ত হয়নি যে পরিমাণ উদ্দেশ্য নিয়ে করা হয়েছে। তো যারা এটা করতে চাচ্ছে, আপনাদের খেয়াল আছে এই গাজীপুরেই প্রায় মাস দুয়েক আগে একজন সাবেক আওয়ামী লীগের এমপির বাড়িতে যখন আমাদের ওখানকার বৈষম্য বিরোধী ছাত্ররা গিয়েছিল, সেখানে ডাকাতের একটা নাটক সাজানো হয়েছিল তাদেরকে মারার জন্য। সেখানে 15 জন আহত হয় এবং সেখানে একজন শহীদও হয়। তো সেই জায়গা এরপরেই বাংলাদেশে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়, যে জি যাতে করে ফ্যাসিস্টের কোনো দোসর আর এই ধরনের কোনো কার্যক্রম করতে না পারে। তো আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে যারাই অপারেশন ডেভিল হান্ট অথবা অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন যারা এটার জন্য দায়িত্বপ্রাপ্ত, যে এখনো কিভাবে এ ধরনের আওয়ামী দোসররা প্রকাশ্যে গণ অভ্যুত্থানের প্রথম সারির এই সমস্ত নেতৃবৃন্দের উপর আঘাত হানার মতো দুঃসাহস করতেছে, এটা তো একটা প্রশ্ন। দ্বিতীয় হলো, তাদেরকে অবিলম্বে অবিলম্বে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে জনগণের সামনে উপস্থিত করতে হবে। তাহলে আমরা বুঝবো যে গাজীপুরে ল অ্যান্ড অর্ডার ঠিক আছে। আর যদি 24 ঘন্টার মধ্যে তারা না পারে, তাহলে গাজীপুরে ল অ্যান্ড অর্ডার ঠিক নেই, তার মানে প্রশাসন সঠিকভাবে কাজ করতেছে না। এর দায় কখনোই ইন্টারিম গভর্নমেন্ট এড়াইতে পারে না। আর এটা শুধুমাত্র এনসিপির কোনো নেতার সাথে, কেন্দ্রীয় নেতার সাথে হচ্ছে এই জন্য না। আমরা চাই মূলধারার কোনো রাজনৈতিক কোনো নেতৃবৃন্দের ওপর তো নয়, সাধারণ জনগণও যেন ওই সমস্ত দোসরদের হাত থেকে রেহাই পায় এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে। এটা আমি আহ্বান জানাচ্ছি।
ধন্যবাদ। আমি কিছু কথা বলে ফেললাম, কারণ এটা আসলে আমাদের আবেগের না জায়গা। না না তানভীর ভাই, আপনার মাধ্যমেও এই হামলার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। যারা জড়িত তাদের আমরা শাস্তি চাই। অপরাধীর কোনো দল নাই, অপরাধীর কোনো মত নাই, এটা আমরাও মানি। জি। জি, আমি গাজী সালাউদ্দিন তানভীর। আমার দেশের বাড়ি হলো সোনাতলা থানাতে, বগুড়ার আচ্ছা সোনাতলা থানায়। আহ, একদম প্রপারে আমাদের বাসা। আর হচ্ছে আমি প্রাইমারি পড়াশোনা করছি ওখানেই, সবুজ সাথী প্রিপারেটরি স্কুলে। আচ্ছা এরপরে আর্ম পুলিশ ব্যাটালিয়ন স্কুলে হাই স্কুল শুরু হয়েছে। এরপরে বিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে হচ্ছে 2008-09 ব্যাচ ছিলাম আমরা, এসএসসি। এরপর আজিজুল হক কলেজ থেকে 10-11 ব্যাচ ছিলাম আমরা, ইন্টারমিডিয়েট। আচ্ছা এরপর চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় চুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে 2011 ব্যাচ ছিলাম আমরা। ওখান থেকে 2017-তে চাকরি জীবন শুরু করি। একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করতাম বেশ কিছু বছর। এরপরে সেখান থেকে চট্টগ্রামেই বেশ কিছুদিন চাকরি করছি। এরপর পারিবারিক কিছু আমাদের ব্যবসা আছে, আহ, তো সেই ব্যবসাগুলোর সাথে যুক্ত আছি। আর হচ্ছে বন্ধু বান্ধবদের সাথে অল্প কিছু ব্যবসার মধ্যে একসাথে ব্যবসা করার চেষ্টা করি আর কি। এই তার এটা মানে হলো আমার ভাই আপনি ব্যক্তিগত এখন জায়গা। পরিচয় দিতে চাচ্ছেন যে আপনি পূর্ণাঙ্গ ব্যবসায়ী, তাই তো? হতে পারে আমার আসলে সোর্স ব্যবসা থেকে আসে টাকা পয়সা। ভাই আপনার এই কথা রেশ ধরে আরেকটি বিষয় জানতে চাই, তাহলে আপনি রাজনীতিতে আসার মূল কারণ কি? ব্যবসায়ী হিসেবে রাজনীতিতে আসার কি ইচ্ছা, বা ইচ্ছা কিভাবে জাগলো, এটা যদি একটু আসলে জানাতেন। আসলে 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 রাজনীতি তো কোনো পেশা হওয়া উচিত না। রাজনীতি তো অবশ্যই একটা হচ্ছে এমন দায়িত্বের জায়গা হওয়া উচিত মানুষের। এবং কিছু মানুষ হবে যারা ব্যবসা করবে এবং রাজনীতিও করবে। যদি ব্যবসায়ী রাজনীতিতে না আসে, তারপরে অন্য পেশার প্রত্যেকে যদি রাজনীতির মধ্যে না আসে, তাহলে সরি ভাই, মানে একটু একটা কল ঢুকেছে। শোনা যাচ্ছে? আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো? জি তানভীর ভাই, আপনাকে স্পষ্ট শোনা যাচ্ছে। জি, শুনতে পাচ্ছি। জি, জি, আপনি জি, একটা কল আপনি ঢুকে গেছে, বর্ণনা দিয়েছেন। আসলে। জি। না, অসুবিধা নাই। জি, বলুন। আমি যেটা বলছিলাম যে আহ, রাজনীতির মধ্যে সকল ধরনের পেশারই সমন্বয় হওয়া উচিত, যেরকমটা আমরা বহির্বিশ্বে দেখে থাকি। যে সব ধরনের মানুষকে, যদি রাজনীতি পেশা পেশা হয়ে যায়, তাহলে রাজনীতি তো অর্থ কামাইয়ের জায়গায় পরিণত হয়ে যাবে। এজন্য আমার ব্যবসায়ী হয়ে রাজনীতিতে আসা এটা আসলেই না। যেহেতু এখন পরিবর্তনের প্রেক্ষাপট চলতেছে, আর 5ই আগস্টের আন্দোলনে 2018-তে যখন কোটা সংস্কার আন্দোলন হয়, তখনও মাঠে থাকার চেষ্টা করছি ছাত্র জনতার কাতারে। 2024-এ যখন আন্দোলন হয়, তখনও আহ, আমার রেঞ্জের মধ্যে সক্রিয়ভাবে থাকার চেষ্টা করছি, ঢাকাতে, বাড্ডাতে, আফতাবনগরে, তারপরে উত্তরাতে, এই সমস্ত জায়গাতে। তো সেটা করতে যে স্বৈরাচারের আহ, পুলিশ বাহিনী যারা ছিল তাদের দ্বারা গ্রেপ্তারও হই, এবং একরকম আমাকে কয়েকদিন গুম করেও রাখে। এরকম ঘটনাও ঘটছে। আমাকে শোনা যাচ্ছে? আমাকে শোনা যাচ্ছে? আপনাকে স্পষ্ট শোনা যাচ্ছে? তানভীর ভাই, আপনাকে জি, স্পষ্ট শোনা যাচ্ছে। আপনি আপনি বলতে জি, থাকুন। জি। জি। তো এরপরে তো 5ই আগস্ট আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আবার নতুন এক বাংলাদেশ 2.0-র মধ্যে আনছেন। এরপরে যখন আমাদের নতুন ধারার তৃতীয় একটা শক্তি, এক শক্তি তো একটা শক্তি তো দেশকে পরিপূর্ণ কাঙ্গাল বানায় নিজেদের স্বার্থ সিদ্ধি করে চলেই গেছে। আর দ্বিতীয় মূলধারার অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে। কিন্তু এছাড়াও নতুন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম আশা করতেছিল আমাদের জনগণের পক্ষ থেকেই, সাধারণ ছাত্র জনতার পক্ষ থেকে, যে তৃতীয় কোনো শক্তি আসা উচিত। তো সেই জায়গা থেকে আমাদের জাতীয় নাগরিক পার্টি আসছে, এবং সেখান থেকেই হচ্ছে
আহ, আমার ওটার সাথে ইনভলভ হওয়া, বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের মধ্যে আন্দোলনের সময় যেরকম ছাত্র জনতার সাথে কাজ করেছি, পরবর্তীতে যখন দল গঠন হয় তখনও দলের যারা দল গঠন করার যারা ভূমিকায় ছিলেন তাদের সাথে যেহেতু আগে থেকেই পরিচয় ছিল বা সম্পর্ক ছিল বা আন্দোলনটাই এরকম ছিল যে হচ্ছে যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তারা 5ই আগস্টের পরে পরস্পরের সাথে পরিচিত হয়েছে। তো এর দ্বারা তারা হয়তো মনে করেছে যে আমাকে একটা দায়িত্ব দিলে হয়তো পার্টির জন্য বা দেশের জন্য কাজ হতে পারে, এই জন্যই তারা আমাকে যুগ্ম সদস্য সচিব হিসেবে নিযুক্ত করেছে বলে আমি মনে করি। এখানে আসলে আমার চাওয়া পাওয়ার কোনো কিছু ছিল না, আমি জানতামও না কমিটি হওয়ার, কমিটি যখন ঘোষণা হয় হচ্ছে তার আগেই জানছি যে আমি যুগ্ম সদস্য সচিব হিসেবে আসছি। আমি জানতাম যে আমি কোনো একটা অংশে থাকতে পারি, হয়তো সদস্য বা এরকম, কারণ তারা আমাকে ভাইবা নিয়েছে বা আমার সাথে কথা বলছে যে আপনি কি করতে পারবেন, বা দলের জন্য স্বাভাবিকভাবে যেটা হয় একটা সংগঠন বানানোর আগে নিজেদের মধ্যে আলোচনা হয়, তো সেটাই আলোচনা হয়েছে। সেই আলোচনা থেকেই তারা হয়তো মনে করেছে যে যুগ্ম সদস্য সচিব হিসেবে আমাকে রাখা উচিত, এই জন্য তারা তানভীর সেখানে ভাই, দায়িত্ব আমরা দিয়েছে। অনেক মাধ্যমেই জেনেছি আপনার সাথে সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহর পূর্বে একটা পরিচয় ছিল। এই বিষয়ে সত্যতা কতটুকু? আচ্ছা, সেম হচ্ছে আহ, রাজনৈতিক পরিমণ্ডল থেকে যদি বলি, আহ, নাহিদ ইসলাম আমাদের আহ্বায়ক মহোদয়, ওনার সাথে আমার যেই আন্দাজের যেই সম্পর্কে আর যতটুকু পরিচয়, আহ, আহ, হাসনাত এবং সার্জিস আমাদের দুইজন মুখ্য সংগঠক উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল, ওনাদের সাথে একই রকমই সম্পর্ক। হয়তো এটা এরকম হয়তো কেন বলছে আমি জানি না, কিন্তু বলার হয়তো কারণ এরকম হতে পারে যে কয়েকটা জায়গাতে এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে যখন বিভিন্ন জেলার সফর হচ্ছিল, ওই রকম জেলার সফরে না, আমি একটা অনেকের দুটো জায়গাতে। অনেকের মন্তব্য আপনি তাবলিগ সাথে জড়িত আছেন, একসাথে নাকি আপনারা তাবলিগও করেছেন, এরকম কি শোনা যায়? আসলে একসাথে তাবলিগ করছে এরকম না, তবে হ্যাঁ, তারাও তাবলিগে কখনো কখনো সময় দিয়েছে। আমাদের অন্যান্য ঢাকা ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটিগুলোর অবস্থাগুলো এরকম ভাইয়া, যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে অনেক ছেলেপেলেই তাবলিগে যায়। তো আমি যতটুকু তাবলিগে, শুনছি, রাইট। সার্জিস আলম এবং হাসান আব্দুল কাছে শুনছি যে তারা যখন ছাত্র জীবনে ছিল তখন ছাত্র অবস্থাতে 3 দিনের জামাতে 1-2 বার করে গিয়েছিল, 3 দিনের তাবলিগে 1-2 বার করে গিয়েছিল, কিন্তু সেটা আমার সাথে না। সেটা আমার সাথে না, এবং বুঝতে তখন পেরেছি। ওই পর্যায়ে পরিচয় ছিল না, আর হওয়ার ছিল। সুযোগও নেই। আমি তো চাকরি করতাম চট্টগ্রামে, আমি 2-2.5 বছর ধরে ঢাকাতে আসছি। এর আগে চট্টগ্রামে আমি থাকতাম, মাঝখানে 1 বছর বগুড়াতেও ছিলাম, মানে চুয়েট থেকে চলে আসার পরে। তো আমার তাদের সাথে পরিচয় হওয়ার সময়ও না, কারণ তারা ওই সময়টাতেই পড়াশোনা করছে যে সময়টাতে আমি চট্টগ্রামে ছিলাম। তো ওইভাবে আমার সাথে পরিচয় আচ্ছা হওয়ার কোনো ভাইয়া, সুযোগ। একদম আপনার একটা পারিবারিক প্রশ্ন করি। আপনার তো পরিবারের মোটামুটি যারা বয়োজ্যেষ্ঠ তারা সবাই রাজনীতির সাথে জড়িত। আপনার দুই চাচা, এক চাচা হচ্ছে বিএনপি রাজনীতির সাথে জড়িত, আর এক চাচা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তারপরে আপনার দাদা, যতটুকু আমার ভুল না হয়, আপনার দাদা জাতীয় পার্টি করতেন, আর আপনি এবার এনসিপি তে। বিষয়টা একই পরিবারের মোটামুটি সবগুলো দলের সাথে আপনারা যুক্ত হচ্ছেন। বিষয়টাকে কিভাবে এনজয় করেন, আর কি এনজয় করছেন কিভাবে? আমি তো খুব ভালো এনজয় করতেছি। সেটা হলো যে গণতন্ত্র চর্চা তো এইভাবে হওয়া উচিত। জি। আরেকটা ব্যাপার যেটা আপনি বলছেন, আমি একটু একটা ব্যাপারে ক্লিয়ার করি যাতে সবার তো ধারণা পরিষ্কার হয়। আমার যে চাচার ব্যাপারে বলা হয়, আমার যে চাচার ব্যাপারে বিএনপি করেন, উনি আমার চাচাতো চাচা, মানে আমার চাচাতো চাচা। দাদার না, ছোট মানে ভাইয়ের আপনাদের বংশের কথা, আমরা বংশের বংশের। কথা বলতে আমি পারি আমি তো। একটু জি, হ্যাঁ, আপনার বংশের বংশের। বংশের জি জি জি। জি, পরিবারের বংশের। ক্লিয়ার করুন। উনি আমার চাচা চাচা। আবার যিনি আওয়ামী লীগ করেন আসছে, উনিও আমার চাচাতো চাচা, উনি আমার দাদার আরেক ভাইয়ের ছেলে। কিন্তু এখানে জি। ক্লিয়ার হওয়া দরকার যে আমাদের পরিবারের একটা পরিসংখ্যান আমি আপনাদেরকে বলি, আপনার মাধ্যমে সবাই জানো। সেটা হলো আমার 4 দাদা, 4 দাদার মধ্যে কোনো একজন জাতীয় পার্টিকে কোনো সময় সমর্থন করতেন, কিন্তু জি। পরবর্তীতে উনিও বিএনপিতেই সমর্থন করছেন। 4জনই বিএনপির রাজনীতি করতেন। বড় দাদা ওই রকম রাজনীতি করতেন না, কিন্তু 4জনই বিএনপির সাথে সম্পৃক্ত ছিল সবসময়ের জন্য। আর এর আগে যখন ওই যে 71-এর আগ পর্যন্ত জমিদারি প্রথার বা ওই যে পঞ্চায়েত প্রথা ছিল, ওই পঞ্চায়েত গুলোরও আমাদের ফ্যামিলি থেকে প্রধান হতেন বা চেয়ারম্যান হতেন, পাকিস্তান পিরিয়ডে এবং হচ্ছে ব্রিটিশ পিরিয়ডে। এখন যে যে 4 দাদা, ওনাদের হলো 29 জন ছেলে। আমি একদম কারেক্ট হিসাব দিই আপনাকে।
আচ্ছা 29 জন, আমার আব্বা সহ 29 জন ভাই, তারা আমার চাচা হলো 28 জন আমার আব্বা বাদে। এই 29 জনের মধ্যে একজনই মাত্র হচ্ছে ওই যে আওয়ামী লীগের রাজনীতি যেটা বললেন, ওই আওয়ামী লীগের রাজনীতির জি সাথে সম্পৃক্ত। বাকি সবাই মানে প্রকাশ্যে রাজনীতি করুক অথবা না করুক, সবাই মানে বেশিরভাগই বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। কিন্তু যিনি একজন আওয়ামী লীগের রাজনীতি সম্পৃক্ত, উনি কখনোই নির্বাচন আওয়ামী লীগ বা নৌকার ব্যানারে করেননি, এটা স্পষ্ট হওয়া উচিত। উনি যতবারই মেয়র পদপ্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, ওনাকে বিদ্রোহী ছিলেন, ওনাকে বিদ্রোহী, দল থেকে বহিষ্কার স্বতন্ত্র করা বিদ্রোহী। হয়েছে। উনি জি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই হয়েছেন, এবং তার প্রার্থী তার যে পদ, সে পদও বাতিল করা হয়েছে। আবার যখন উনি মেয়র হতেন, তখন আবার তাকে পদ ফিরিয়ে দেওয়া হতো। এটা রাজনৈতিক সিস্টেম ছিল হয়তো আওয়ামী লীগের। এই জন্য আমাদের ফ্যামিলি আসলে বিএনপি ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি, সাথে হয়তো উনি আছেন, আর দু একজন হয়তো জাতীয় পার্টির সাথে থাকতে পারেন, আমার ওইভাবে ক্লিয়ার জানা নাই। বাকি আমি এনসিপি, আমি মনে করি একটা গণতান্ত্রিক পরিবার এরকমই হওয়া উচিত, যারা প্রত্যেকে স্বাধীন মতামত প্রকাশ করতে পারে। জি। জি। ভাইয়া আর একটা বিষয় একটু আমি জানতে চাই, যেটা মূলত অভিযোগ উঠেছে, অভিযোগটা আগে স্পষ্ট করি। এটা যেটা বলছে যে জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে আপনি হস্তক্ষেপ করেছেন। তারপরে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড, যেটা এনসিটিবি বলছি আমরা, এর পাঠ্য বই ছাপার কাগজেও আপনি কমিশন বাণিজ্যের একটা অভিযোগ আপনার উপরে উঠেছে। এ ব্যাপারে আসলে জনগণ, বগুড়ার জনগণ আর কি পরিষ্কার ব্যাখ্যা চায় আপনার কাছে, যে অভিযোগগুলো, যে অভিযোগের কারণে আপনাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে আপনার যুগ্ম সদস্য সচিব পদ থেকে, এই বিষয়টি নিয়ে যদি একটু পরিষ্কার ধারণা দেন। আমি একদম ক্লিয়ার সংক্ষেপে বলি, সেটা হলো যে ডিসি নিয়োগ প্রক্রিয়া একটা স্বচ্ছ, উচ্চ আহ, ব্যবস্থাপনার মাধ্যমে হয়ে থাকে, যেখানে জি সিনিয়র সচিবদের একটা বোর্ড থাকে। সেই বোর্ড সব ধরনের মানে যে ব্যাচের থেকে ডিসি নিয়োগ নেওয়ার জন্য সরকার চাচ্ছে, হয়তো 24 ব্যাচ অথবা 25 ব্যাচ অ্যাডমিন ক্যাডার, যারা যাদেরকে নিতে চায়, তাদেরকে ভাইবা নেওয়া হয়, কখনো লিখিত পরীক্ষা নেওয়া হয়, কখনো বিভিন্ন ধরনের টেস্ট করা হয়। এমনকি তারা চাকরি জীবনে কতখানি সৎ ছিল, দক্ষ ছিল, কোনো বিভাগীয় মামলা আছে কিনা তাদের নামে, সবকিছু দেখে তারা একটা শর্ট লিস্ট করে। এবং সেই শর্ট লিস্ট থেকে 64 জেলার জন্য প্রয়োজন হলে, বা 20 জেলার জন্য, যে কয় জেলার জন্য প্রয়োজন হয়, তারা সেটাকে প্রধান উপদেষ্টার কার্যালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠায়। সেখানে মুখ্য সচিব থাকেন, মন্ত্রী পরিষদ সচিব থাকেন, তারা যাচাই বাছাই করে নির্দিষ্ট করে ফাইনাল করে প্রধান উপদেষ্টার মাধ্যমে এটাকে ফাইনাল করা হয় কে ডিসি হবেন না হবেন। যখন 5ই আগস্টের পরে এই ধরনের মানে নিয়োগ শুরু হলো, তখন একজন দোসর সচিব বসা ছিল ডিসি অফিস, ইয়াতে জনপ্রশাসন মন্ত্রণালয়, হ্যাঁ সচিবালয়ে, জনপ্রশাসন মন্ত্রণালয়, যার নাম হলো জনপ্রশাসন মেজবাউদ্দিন। মন্ত্রণালয়। জি তার নামে কেসও হয়েছে, তার নামে এখন দুদকে মামলাও চলতেছে। তো যখন আচ্ছা উনি এই ফাইলিং গুলো করতেছিলেন, তো কারো দ্বারা প্ররোচিত হয়ে না, আমি একদম স্পষ্ট হয়ে বলতে চাই, যে একজন বাংলাদেশের মতো 5ই আগস্টকে যদি ধারণ করে, গণ অভ্যুত্থানকে যদি কেউ ধারণ করে, তাহলে তাকে জানতে হবে যে গণ অভ্যুত্থানের অনুমতি কে দিচ্ছে, আমাদের মিছিলের অনুমতি কে দিচ্ছিল। ওই সময় তো কোনো একটা অবৈধ সরকার টাইপের কিছু একটা তো ছিল, সরকার টাইপের কিছু একটা ছিল। তো আমরা যে মিছিলে গেলাম, রক্ত দিলাম, এটা কি কারো অনুমতি নিয়ে গেছি? এটা তো একটা আকাঙ্ক্ষা থেকে গেছি, যে 17 বছরের ওই দোসরের ওই হাত থেকে আমরা দেশকে দেশকে বাঁচাবো, জীবন দিয়ে হলো। তো ওই ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা একত্রিত হতে পারি, কিন্তু আমার এই সহজ বিষয়টা হয়তো অনেকে অন্যভাবে নেয়। আমি আপনার মাধ্যমে এটা একটু ক্লিয়ার করতে চাই। সেটা হলো যে ওই দোসররাই আবার দোসরদেরকে পুনর্বাসন করতে চাচ্ছে। তো এই কথাটা বলার জন্য যদি আমি তার সাথে ফোনে যোগাযোগ করি, এবং তারই কেসের পাসের মাধ্যমে তার কাছে যাই, এবং যে কথা বলি যে আপনি যেহেতু আগের নিয়োগকৃত হচ্ছে সচিব, আপনি এইটার উপর থাকবেন যে পূর্ববর্তী কোনো দোসরকে পুনর্বাসন করতে পারবেন না, কোনো দুর্নীতিবাজকে পুনর্বাসন করতে পারবেন না, বরং তাদের যে অনলাইন ফেসবুকের যে এই গত 1.5 মাসের যে অ্যাক্টিভিজম ছিল, সেগুলো চেক করেন, যে তারা আন্দোলনের বিরুদ্ধে কিছু লিখছে কিনা, এগুলো চেক করে একদম সৎ দক্ষ মানুষদেরকে ডিসি হিসেবে দিবেন। এই 3টা কথা বলার জন্য আমি তার সাথে ফোনে যোগাযোগ করি। উনি বলেন যে ফোনে না কথা বলে আপনি আমার কাছে এসেও বলতে পারেন। তো ওনার পাসের মাধ্যমে আমি সচিবালয়ে যাই, এবং ওনার সাথে কথা বলে আমি চলে আসি। ওই সময় আমাদের, যেহেতু আপনার এটা বগুড়ার টেলিভিশন আমি বলতেছি, ওই সময় আমাদের বগুড়ারই একজন সচিব মহোদয় আছেন, যুগ্ম সচিব আলী আজম সাহেব।
তো যেহেতু ওনার বাড়ি বগুড়া এবং উনি জনপ্রশাসনে আছেন, ওনার রুমটা একদম সচিবের রুমের পাশেই ছিল। তো জি তখন আমি জাস্ট যখন আমি শুনেছি যে আমাদের বগুড়ার একজন লোক আছে, আমি তার সাথে সালাম কালাম করতে যাই, যে দেখি ওনার পা ভেঙে গেছে, কোনো কারণে ওনার পা ভাঙা ছিল। তো উনি ওই সোফাই বসতেন, পা পা মেলায় দিয়ে। উনি টেবিলে বসতে পারতেন না, চেয়ারে বসতে পারতেন না। তো উনি আমাকে যেতে একটা একটা অফিসে আপনি যদি একটা 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 ওসির কাছেও যান কোনো একটা সমস্যা নিয়ে, টিওনো মহোদয়ের কাছেও যান, বা এই সিল্যান্ড অফিসে যান, আপনাকে কিন্তু সে একটা চা দিবে, বিস্কিট দিবে বা খেজুর দিবে, এটা দিতেই পারে। আপ্যায়ন জি করে এটা সরকারি সৌজন্যতা অফিসে হতে পারে। সৌজন্যতা বোধ দেখাবে সব জায়গায়। জি, জি সৌজন্যবোধ। উনি আমাকে খাবার দিয়েছেন, ওই সময় আমি খাবার খাচ্ছিলাম, ওই সময় এই পাগড়ি ছিল, এই এই পাঞ্জাবিটাই ছিল। আমি মানে আপনার যে সামনে ছবিটা যেভাবে ভাইরাল উপস্থিত হয়েছে হয়েছি। বলছেন, যে জি, ছবিটা বা ভিডিওটা যে ভাইরাল ছবিটা ভাইরাল হয়েছে। হয়েছে। জি হ্যাঁ, তো ওই সময় ওই ছবিটা কেউ বাইরে ভাইরাল করে দিল, তাও তখন দেয়নি। ওই ঘটনা তো হলো 5ই আগস্টের পরে মেজবা সাহেব দায়িত্ব থাকা অবস্থায়। এটা মনে হয় 12 কি 13 আগস্টের কথা। কারণ উনি উনি সম্ভবত 23 কি 24 আগস্ট কি 25 আগস্টে মনে হয় ওনাকে বাদ দেওয়া হয়েছে, নতুন সচিব আসছেন। এখন ওই সময় কিন্তু এটা ছড়ানো হয়নি, উদ্দেশ্যমূলক, এটা প্রমাণ, এটা যে উদ্দেশ্যমূলক সেটা প্রমাণ। এরপরে যখন উনি চলে গেলেন, তো ওনার সময় কোনো নিয়োগ হয়নি, ডিসি নিয়োগ হয়নি। 25 আগস্টের পরে যখন নতুন মুখলিসুর রহমান সাহেবকে জনপ্রশাসন সচিব করা হলো, তো তখন আমি আবার তাকে ফোন দিলাম, তার ফোন নাম্বার অনলাইনে আছে। যদি সচিবদের সাথে কথা বলার দরকারই না মনে করা হয়, সচিবদের সাথে সাধারণ জনগণের কোনো সম্পর্ক রাখা হবে না এটা মনে করা হয়, তো তাদের নাম্বারগুলো তো অনলাইনে থাকার কথা না, অনলাইনে জি থাকার কথা না। তো সেই নাম্বার থেকে আমি যোগাযোগ করি তার সাথে। উনিও খুব যথেষ্ট ভালো মানুষ, 82 ব্যাচের। ওনাকে আমাদের বর্তমান সরকার মানে মনে করেছে যে দায়িত্ব পালন করতে পারবেন, এই জন্য তাকে নিয়ে আসছে। তো তাকে আমি বললাম যে স্যার, এর আগে তো মেজবা সাহেব ছিল, তার উপর আমাদের ট্রাস্ট নাই। আপনি যদি বলেন যে আপনার সাথে দেখা করে আমরা ওই কথাগুলো আপনাকে বলতে বলতে চাই যেগুলো মেজবা সাহেবকে বলছি। তো বলে হ্যাঁ হ্যাঁ, আপনারা আসেন। তো আমি একাই গেছি, যাওয়ার পরে তার সাথে কথা বলেছি। উনি খুবই, এবং ওই সময় আমার ওই জায়গায় ঢোকাটা, মানে ওনার সাথে দেখা করতে গেছি, ওটা মনে হয় সম্ভবত ওনার প্রথম দিন ছিল। ওনাকে সবাই ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসতেছিল, কথা বলতে আসতেছিল অন্যান্য সচিব বা ফোরাম থেকে। তখন আমি ওনাকে ওই 3টা কথা আবার বলছি: দোসর চলবে না, তারপর দুর্নীতিবাদ চলবে না, তাদের গত 1.5 মাসের অ্যাক্টিভিজম গুলো দেখতে হবে যে তারা আন্দোলনের পক্ষে ছিল কিনা, জুলাইকে ধারণ করে কিনা। তো উনি বললেন যে ইনশাল্লাহ আমরা এটা করব। আর মেজবা সাহেব যেগুলো এগুলো করে গেছে, এগুলো আমাদের দেখার বিষয় না, আমরা নতুন করে এসএসবির বোর্ড করব, নতুন করে আমরা কমিটি বানায় নিয়োগ করব। তবে আলহামদুলিল্লাহ শেষ। আমার এই মানে ডিসি সংক্রান্ত কথা বলা, এই দুইবারই যাওয়া, দুইবারই সচিবের সাথে কথা বলা। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে সচিবের কাছে বা অন্য কোনো জায়গাতে গেছি, এগুলো কোনো রেকর্ড কেউ কখনো দেখাতে পারবে না, এগুলো কোনো কথাই বলতে পারবে, এগুলো বানোয়াটি কথা বলতেছে। আমি বগুড়াবাসীকে বলতে চাই, গত 17 বছরও আপনাদেরকে বিভিন্ন তাল বাহানা করে সিটি কর্পোরেশন, স্টেডিয়াম, তারপরে এয়ারপোর্ট, তারপরে হলো ইপিজেড হওয়া, তারপরে শহরকে উন্নয়ন করা, বাজার ব্যবস্থাপনা উন্নয়ন করা, নদীর উন্নয়ন, সবকিছু থেকে যেন পিছিয়ে রাখা হয়েছে। এই বিভিন্ন বুলি শোনায় শোনায় এখনো আমাদের নেতৃত্বকে, আমাদের দলকে নেতৃত্ব শূন্য করে, যাতে কোনো ধরনের আওয়াজ আমরা উঠাতে না পারি, এজন্য প্রশ্নবিদ্ধ করার জন্যই আমাকে এই ধরনের অপবাদ দেওয়া হচ্ছে, আর কিচ্ছু না। কারণ যখন ডিসি নিয়োগ হলো, যখন 25 জন প্রথম ডিসি নিয়োগ হলো, তখন কোনো কথা হলো না। যখন পরে 34 জন নিয়োগ হলো, আমরাই আমরাই তখন ফেসবুক পোস্ট করছি প্রথম, যে এই 34 জনের মধ্যে অনেককে আমরা পাচ্ছি দোষর। ইয়াল্লাহ, পরের দিনই দেখি আমার নামে ছবি উঠাইছে যে হচ্ছে আমি নাকি এই নিয়োগের ব্যাপারে হস্তক্ষেপ করছি। এগুলো এমন সূক্ষ্মভাবে ষড়যন্ত্র করা হয় যাতে করে কেউ কাজ করতেছে ভালো, সে কাজটাকে গ্রহণ না করে বা তাই কাজ করার সুযোগ না দেওয়া হয়। এই জন্য আমি ভাই, স্পষ্ট করে এনসিপি তে বলতে চাই। পদ ফিরে পাওয়ার ব্যাপারে আপনি কেমন আশাবাদী ভাই? আর আরেকটা বিষয় ভাই, আপনি বলেছেন যে আমি আমি যদি একটু শেষ করে দিই, এনসিপি তে আমি একটু পদ শেষ ফিরে করি। না পান, জি, যদি পদ আমি ফিরে জাস্ট, না পান তাহলে কিন্তু আপনি জি, বলেছেন যে স্বেচ্ছায় জেলে যাবেন। হ্যাঁ, আসলে এটা যে এটা আমি বলছি। এই যে যে স্বেচ্ছায় জেলে যাওয়া বিষয়টা কি একমাত্র সমাধান, নাকি আপনি আহ, দলকে ইনডিরেক্টলি কোনো চাপ দিচ্ছেন? আসলে চাপ তো আচ্ছা, সরকারকে দেওয়া যায়, দলকে কি চাপ আচ্ছা, দেওয়া যায়? আমি আমি বলছি, একটু শেষ করে নিই, জি একটু শেষ জি করতে হবে আমাকে ওই কথাটা। সেটা হলো যে ডিসি নিয়োগের ক্ষেত্রে যেরকম আমি স্বচ্ছতার দাবি করতেছি, সব জায়গাতে একই কথা বলছি। এনসিটিভিতে যে কাগজের কথা আসছে, সেটার ব্যাপারে এক বা একের অধিক
ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব, ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত সাহেব সহ একের অধিক হচ্ছে উপদেষ্টারা জানতেন যে আমি ওখানে বাইরে থেকে তথ্য দিয়ে সিন্ডিকেট গুলো ভাঙার জন্য সহযোগিতা করতেছি, এবং সমস্ত তথ্য আমি তাদেরকেও দিতাম। উপদেষ্টা মহোদয়, সচিবগণ, তারা যে কোনো ভাবে আপনারাও যদি রিচ করেন তারা এই কথা আপনাদেরকেও বলবে যে হ্যাঁ, সে আমাদেরকে সহযোগিতা করেছে। আমি ওখানে অফিসিয়াল কোনো ব্যক্তি ছিলাম না, টেন্ডারের সাথে সম্পৃক্ত হওয়ার আমার কোনো সুযোগই নেই, এই জন্য ওটাও আমি নাকচ করে দিচ্ছি। এই দুইটার ক্ষেত্রেই আমাকে যখন হয়রানিমূলকভাবে বারবার লেখা হচ্ছিল, তখন আমি 3টা পত্রিকা, প্রথম পত্রিকা হলো ঢাকা পোস্ট। ঢাকা পোস্ট আমার নামে 400 কোটি দুর্নীতির একটা অভিযোগ করলো। অনলি 10 মিনিটসের মধ্যে তারা এটাকে উইথড্র করে নিল। অথচ এই 10 মিনিটের মধ্যে কিন্তু আমার সাথে কথা হয়নি। এই 10 মিনিটও কিন্তু আমি জানতাম না। আমি শুনছি আরো প্রায় 1.5-2 ঘন্টা পরে যে আমার নামে এরকম একটা রিপোর্ট হয়েছে, যখন ডেইলি ক্যাম্পাস, ইনকিলাব এগুলো লেখছে তখন। তাহলে তারা দিলই বা কেন, উইথড্রই বা করলো কেন? যখন জবাব চাইছি তখন বলে সরি, আমরা তো বুঝি নাই। তোমরা যে এখন তাহলে আপনারা দেন, কি বলে, প্রতিবাদ, একটা দেন যে আমরা এটা ভুল করেছি, ভুল ক্রমে ছাপানো হয়ে গেছে এই খবরটা। ডেইলি, কারণ আপনাদের তথ্য ধরেই তো ডেইলি ক্যাম্পাস রিপোর্ট করলো, আপনাদের তথ্য ধরেই তো ইনকিলাব রিপোর্ট করলো। ওই দিন রাত্রে শুধুমাত্র এই 2 পত্রিকায় রিপোর্ট করছিল, আর কোনো পত্রিকায় রিপোর্ট করেনি। তারা একদিন পরে রিপোর্ট করছে, কারণ সবাই তো ভাই হলুদ সাংবাদিকতা করে না। সবাই তো একটা খবর শুনলো সেটা কান গেলে যায় না। অনেক ভালো ভালো পত্রিকাগুলো খবর আগে নেওয়ার চেষ্টা করে, তারপরে তারা লেখে। তো যখন তাদেরকে বললাম, তারা এটাকে অবজ্ঞা করলো। তো আমি তার 2 দিন পরেই এই 3 পত্রিকার নামেই আমি মানহানির মামলা করেছি। যদি আমার মধ্যে সৎ সাহস না থাকতো, আমি কখনোই মানহানির মামলা করতাম না, মানহানি করতেই পারতাম না। আমি চ্যালেঞ্জ করছি ওখানে, যদি 1 পয়সারও কোনো দুর্নীতির অভিযোগ আসে, তাহলে যেন আমাকে আইনের আওতায় নেওয়া হয়। আর প্রয়োজনে হবে না, আমি নিজেই পথ ছেড়ে দিব, নিজে আইনের আওতায় যাব। এইটা দলকে চাপ দেওয়া না, এটা দলকে চাপ দেওয়া না। দল তো নতুন, দল তো নতুন, দল সুন্দর করে নতুন ভাবে গুছাচ্ছে। তারা কখনো চাবে যে হঠাৎ করে একজন পদধারীকে বাদ দিই, অথবা আমাদের কেউ এরকম দুর্নীতির অভিযুক্ত হয়ে সাজা কাটুক, শাস্তি পাক? এটা তো দলেরই খারাপ একটা ইমেজ হবে, ঠিক না? যেহেতু এনসিটিভিতে আমার কাজ এবং মন্ত্রণালয়ে আমাদের কাজ দুইটাই ছিল 28 ফেব্রুয়ারির আগের, 28 ফেব্রুয়ারির পরের কোনো কিছু না। 28 ফেব্রুয়ারি দল গঠন হয়েছে, তারপরও দলের উপর এমন চাপ আসছে, এমন পরিমাণ মিডিয়া ট্রায়াল হয়েছে, এই দলের সাধারণ সদস্যরা বিরক্ত। তখন আমি নিজেই দলের কাছে প্রস্তাব রাখছি, শৃঙ্খলা কমিটি বানানো হোক, এই ধরনের বিষয় মিডিয়া ট্রায়ালকে থামানোর জন্য ব্যবস্থা নেওয়া হোক। যদি আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়, সাময়িকভাবে অব্যাহতি হোক, সুযোগ করা হোক, তাহলে আমি প্রমাণ দিব। সেটা তদন্ত সাপেক্ষে আসলে তারপরে আমি আমার বোল্ডনেস নিয়ে, আমার সৎ সাহসিকতা নিয়ে আমি দলের মধ্যে পদ নিয়ে থাকতে চাই। আমি প্রত্যেক দিন ওই গালি গালাজগুলো শুনে দলের মধ্যে থাকতে চাই না। এটা আমারই প্রস্তাব ছিল, এরকম না যে অন্য কেউ করছে। এই জন্যই তো আমাকেই প্রথমে করা হয়েছে। ছোটখাটো তো অনেকের ব্যাপারে কথা আসছে, কিন্তু করা হয়নি এখনো, কারণ তাদের ব্যাপারে এই পরিমাণ মিডিয়া ট্রায়াল হয়নি। এই জন্য আমি জেলে যাওয়ার কথা বলছি। আমি যদি আমার দল কখনো এরকম করে, তাহলে আমি এই জন্যই যেতে হবে, কারণ তাহলে তাদের কাছেও ভুল ইনফরমেশন যাচ্ছে। তো তাহলে তো আর আমার কোনো উপায় থাকবে না, আমি তো দেশ ছেড়ে যাবো না। কারণ আমি দেশের জন্য গুম হয়েছিলাম। আমাকে পায়খানার মধ্যে, কি বলে আপনার, ট্যাঙ্কির মধ্যে আমাকে 4 দিন আটকে রাখছিল ডিজিএফআই। ওই জায়গা থেকে আল্লাহ তাআলা আমাকে বাঁচায় নিয়ে আসছে। ওই জায়গা থেকে 3টা লাশ ফেলে রাখছে হাতের ঝিলে, সেখান থেকে একজন জীবিত মানুষকে উদ্ধার করে রিক্সাওয়ালারা কুয়েত হাসপাতালে, কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করাইছে। সেই ব্যক্তিটা হলো আমি। সেই জায়গা থেকে আমি, মানে ওই জায়গা থেকে দ্বিতীয় জীবন পাইছি দেশের জন্য। আমার এখান থেকে যাওয়ার কোনো রাস্তাই নেই। আমি তো সবার আগে বলবো যে আমার পাসপোর্ট সারেন্ডার করে রাখবো, যে আমি দেশের কোথাও বাইরে যাবো না। আমাকে বরং স্বচ্ছতার ভিত্তিতে এটা বলতে হবে, কেন এই মিডিয়া ট্রায়াল, কি উদ্দেশ্য? এনসিপি কে নষ্ট করা, দেশকে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত হতে না দেওয়া? এটা যদি উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে প্রত্যেকেই তাহলে ওই দোষরদের সহযোগী, তাদেরকেও ছাড় পাবে না ইনশাআল্লাহ। ভাই, আমরা দেখেছি যে আপনি বলেছেন আপনার বাসা হচ্ছে বগুড়ার সোনাতলাতে। তো তার পরবর্তীতে কমিটিতে যখন আপনাকে পদে রাখা হলো যুগ্ম সদস্য সচিব হিসেবে, ঠিক তারপরে আমরা দেখলাম শহর জুড়ে আপনার হচ্ছে বিলবোর্ডে পোস্টার, তারপরে বিভিন্ন পত্র পত্রিকায় আপনার বড় বিজ্ঞাপন। আসলে এটার কি উদ্দেশ্য, এবং এত টাকা আপনি যে খরচ করছেন, এটা কিন্তু আমাদের দর্শকদের প্রশ্ন যে এই টাকাগুলোর উৎস কি, এটা আমাদের লোকজন জানতে চায়।
আসলে উম, 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 আমি এই ব্যাপারটা নিয়ে এর আগেও কয়েকটা জায়গাতে বলেছি, এই জন্য ওইভাবে বলাটা আমি মনে করতেছি না। আমি সহজ একটা কথা বলি, সেটা হলো যে আহ, রাজনীতি চলে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে, রাজনীতি চলে বিভিন্ন বিভিন্ন সদস্যদের অনুদানের মাধ্যমে। এভাবে শুধু জি, বাংলাদেশে না, পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক হ্যাঁ, সব নামধারী জায়গাতেই, জি, বহির্বিশ্ব গ- রাজনীতিতে, গ- বৈশ্বিক গ- রাজনীতিতে সব জায়গাতেই এটা চলে। সব জায়গাতেই। হ্যাঁ, তো এই গণতান্ত্রিক নামধারী দেশ হলো কি বলে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের পাশে ইলন মাস্ক দাঁড়ায় আছে, এরপর আর কিছু না, বলতে হয় না তো। ডোনাল্ড ট্রাম্পের না আমি রাজনৈতিক জীবন তো অনেক অনেক বছরের, ওনার না আসলে রাজনীতিতে ব্যাপারটা অনেক এরকম না। সিনিয়র একজন আমি তো পার্সন। ক্লিয়ার করি কিন্তু ভাই, আপনি আমি একটু রাজনীতিতে ক্লিয়ার করি। অনেক নতুন, এইটা যদি কিন্তু বলা হয়, রাজনীতিতে নতুন আসার পরেও, তানভীর ভাই, রাজনীতিতে আপনি একদম নতুন মানুষ, নতুন মুখ। এই কারণেই কি আপনি প্রচার প্রচারণা চালিয়েছেন এবং এই যে এত টাকা খরচ করেছেন, অর্থাৎ জনগণ জানতে চায় যে এত টাকা আপনি কোথায় পেলেন হুট করে। আসলে 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 আহ, আহ, কোন ধরনের জনগণ জানতে চায় এটা একটা প্রশ্ন আমার। এটা আপনার থেকে উত্তর আচ্ছা। চাচ্ছি না আমি, যারা জানতে চায় হ্যাঁ, তাদেরকে জিজ্ঞাসা করতেছি আর কি, এক। আর দ্বিতীয় জি, নাম্বার প্রশ্ন হলো যে এই প্রশ্নটা করার দ্বারা যে আমরা নতুন, তা আমাদের আমাদের কোনো সাহায্যকারী থাকবে না, আমাদেরকে কেউ সাহায্য করতে আসবে না। তাহলে জুলাই জুলাই বিপ্লবটা কি শুধু এনসিপির এই 217 জন কমিটিকে নিয়ে হয়েছিল? জুলাই বিপ্লবে কি অবশ্যই না, আপনি এটা ছিলেন না? সামগ্রিক একটা সামগ্রিক আন্দোলনের ফল। হ্যাঁ, জি, সামগ্রিক আন্দোলনের মধ্যে জুলাই বিপ্লবকে ধারণকারী ব্যক্তিরা এনসিপি কে সহযোগিতা করবে, এটাই স্বাভাবিক। ওখানে যেরকম বড় বড় ব্যবসায়ীরা ছিল, চাকরিজীবীরা ছিল, সব ধরনের লোকজন আসছে, তারা এসে আমাদের সাথে মাঠে সহযোগিতা করছে। সাবেক সেনা কর্মকর্তা, বর্তমান সেনা কর্মকর্তারাও মুখে মাস্ক লাগায়া সিভিল ড্রেস পরে এসে আমাদের সাথে মিছিল মিটিং করছে, এরকমও হয়েছে ভাইয়া। তো সেই জায়গাতে আমি বলবো যে আমার ব্যক্তিগত জায়গাতে আমার পরিবার তো যথেষ্ট সলভেন্ট এই ধরনের স্বাভাবিক খরচগুলো করার জন্য, এবং আমি নিজেও ওইভাবে সলভেন্ট, এটাতে কোনো নেই। কিন্তু যদি বাহিরেরও কোনো সহযোগিতা, শুধু আমার জন্য না, আমার দলেরই অন্যান্যদেরও পোস্টার আসছে বগুড়াতে, আমার দলেরই অন্যান্যদের পোস্টার আছে বগুড়াতে, যেমন সাকিব মাহাদি ভাইয়ের ফেস্টুন ছিল, তারপরে হলো বড় বিলবোর্ড ছিল, পোস্টার ছিল। স্বাভাবিক, যদি নিজের টাকা নাও থাকে, নিজেদের যে হচ্ছে কোনো আত্মীয় স্বজন হয়তো সেটাকে টাকা দিয়ে স্পন্সর করছে, অথবা কোনো ব্যবসায়ী স্পন্সর করছে, যারা চায় যারা চায় এনসিপি হচ্ছে আগে বাড়ুক, এনসিপি প্রতিষ্ঠিত হোক, এনসিপির ফেস গুলোকে মানুষ চিনুক। আমি শুধু একটা প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশে জি, অবশ্যই। নাহিদ ইসলাম ভাই যে আমাদের আহ্বায়ক এনসিপির, এইটাও কিন্তু মাঠ পর্যায়ে অনেক কম মানুষ জানে। কম মাঠ মানুষ পর্যায়ে জানে এটা। হ্যাঁ, অনেক কম কম মানুষ জানে। এটার তো একটা প্রচার প্রসারণা লাগবে ভাই, লাগবে কি লাগবে না? না, তো তো আপনার সেই আপনার জায়গাতে আমি একটু রাজনৈতিক ক্লিয়ার করে উদ্দেশ্যটা, দেখেন। তানভীর ভাই, আপনার রাজনৈতিক অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা কি ছিল? আপনাকে সোনাতলা কেন্দ্রিক উদ্দেশ্য ছিল নাকি পুরো বগুড়া জুড়ে? আপনার দেখেছি যে আপনার বাসা সোনাতলায়, আপনার তো একটা উদ্দেশ্য আছে যে প্রচার প্রচারণাটা হ্যাঁ, চালিয়েছেন, কিন্তু শহর জুড়ে আপনার পোস্টার পোস্টার এখনো আছে। এর কারণটা কি, আমরা অ্যাকচুয়ালি আচ্ছা, স্পষ্ট কারণ এর কারণ জানতে বলি। চাই। এর কারণ হলো আমাদের এটা সিদ্ধান্তই ছিল দলের যে দল হওয়ার পরে কিন্তু রমজান আসলো। জি, দল 28 ফেব্রুয়ারি ছুটি হলো, ছিল। রমজান রমজান এক জি, তারিখ কি 2 তারিখে মার্চে শুরু হয়ে গেল। তো এটা আমাদের ছিল যে আমরা এখন এলাকায় এলাকায় থাকবো, সেখানে বিভিন্ন জনগোষ্ঠীর সাথে দেখা সাক্ষাৎ করব, যদি সম্ভব হয় ইফতার মাহফিল করার চেষ্টা করব। হ্যাঁ, এরকম করে জি, আপনি নিজেদেরকে, জুলাই আন্দোলনে আহতদের নিয়েও প্রোগ্রামে উপস্থিত ছিলেন নাচ গার্ডেনে, আপনি মোটামুটি একটা হ্যাঁ, গণসংযোগের চেষ্টা করেছেন। জি, 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 তো এই প্রত্যেকটা প্রোগ্রামগুলোতে থেকে নিজের উদ্যোগে হোক অথবা কোনো সহযোগী প্রতিষ্ঠান উদ্যোগে হোক করে নিজেদেরকে পরিচিত করা। কারণ আমাদের এখনো ভাই 4টা জেলা আছে, যে 4টা জেলাতে আমাদের সেন্ট্রাল কমিটির কোনো মেম্বারই নাই। 217 জন যে সেন্ট্রাল কমিটি, আমাদের কিন্তু এনসিপির পুরো বাংলাদেশের কোথাও কমিটি নাই। আপনি এটা জানার কথা। এই যে বগুড়াতে যারা সংগঠক বা এগুলো স্থানীয় পর্যায়ের নিজেরা এদেরকে ইস্টাবলিশ করা হয়নি। ইস্টাবলিশ করার জন্য আজকেই না, আজকে সাদিক আজকে আলমের অবশ্য সিগনেচারে কমিটির কিছু করা হয়েছে, দায়িত্ব আপনি দিল, দেখছেন অঞ্চল মনে ভেদে হয়। দায়িত্ব দিয়েছে আজকে। জি, জি, আজকে অঞ্চল দায়িত্বটা ভেদে হয়েছে। দায়িত্ব দিল আর কি, আমরা আজকে দেখলাম। প্রথম জি, অঞ্চল, এর আগে কিন্তু ছিল না। তার মানে বগুড়াতে কোনো দায়িত্ব ছিল। কমিটিই নাই। তো 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 বগুড়াতে তো ফেসগুলোকে চেনাতে হবে, জয়পুরহাটে তো ফেসগুলোকে চেনাতে হবে। এটার জন্য আমাদের ছোট্ট প্রয়াস। আপনি 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 যারা, আমি এটা বলতে চাই যে যারা পরে যে লক্ষ লক্ষ পোস্টার, লক্ষ লক্ষ পোস্টার তো একটু গুনেও দেখা যায়। দরকার হলে আমরা ক্রাউড ফান্ডিং করে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা তুলে ওই ব্যক্তিকে আমরা সাহায্য করব। একটু গুনে দেখতে পারেন আসলে কত পোস্টার আছে। আসলে এনসিপি কে জি, টার্গেট করার উদ্দেশ্য আর অন্য কিছু না। পোস্টার এবং ব্যানার যতটুকু না করলেই না ততটুকু আছে।
বুঝতে পেরেছি ভাই। আরেকটা আমি বিষয় জানতে চাই একটু ভাই, যে আহ, বগুড়াতে সার্জিস আলম এসেছিলেন, সাথে তাহসিন রিয়াজ তিনি উপস্থিত ছিলেন। তো সেইখানে আমরা দেখেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এবং তাদের বিচার দাবিতে জুলাই গণহত্যা মানে যে আন্দোলনটা হয়েছে, তো সেখানে তাদেরকে যে অভিযুক্ত করে যে বিচারটা দ্রুত দাবি, সেই আমরা প্রোগ্রামে দেখেছি যে দুই পক্ষের একটা গন্ডগোল হয়েছে। তো সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক অংশ এবং এনসিপির সাথে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনাও ঘটেছে। এখানে 4 জন আহত হয়েছে, একজন ছুরিকাঘাতে আহ গুরুতর আহত আছে। তো সেখানে এনসিপির যে বর্তমান বগুড়ার যারা লিডার আছে, তাদের সাথে কথা হয়েছে। তাদের অনেকের অভিযোগ যে আপনার কিছু অনুসারী তারা হচ্ছে এই আন্দোলনটা, মানে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিল, তারা যে সেই মানে প্রোগ্রামটা ভন্ডুল করার চেষ্টা করেছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনার বক্তব্য কি? আসলে সব অভিযোগের পরিপ্রেক্ষিতে বক্তব্য দেওয়ার প্রয়োজন মনে করি না আমি। কারণ হলো, প্রথম আলোর মতো একটা পত্রিকা, আমি সরাসরি আপনার মাধ্যমে আমি জানাতে চাই যে প্রথম জি আলোর মতো একটা পত্রিকা কার কাছ থেকে রিপোর্ট নেওয়া উচিত, কার কাছ থেকে তথ্য নেওয়া উচিত, এটাই যদি না জানে তাহলে আবার তাদের সাংবাদিকতা শেখা উচিত ঢাকা ভার্সিটিতে বা কোনো ভার্সিটিতে পড়াশোনা করে। আমি একদম স্পষ্ট বলি, কারণ মুক্ত সাংবাদিকতা মানে এটা না যে হচ্ছে কি বলে, রাস্তায় পড়ে থাকা কুকুরের পায়খানাকে আমি বলবো যে এটা হলো এটা হলো ফিরনি, এটা আপনি খান, এটা পায়ে সেটা আপনি খান। এটা মানে আমি এটা বুঝি না। জি মুক্ত সাংবাদিকতা মানে আমরা এটা বুঝি যে ওই সমস্ত বাস্তব নির্ভর খবর, যে খবরগুলো মানুষের কাছে পৌঁছার কারণে জনসচেতনতা বাড়বে, মানুষ খবরগুলো জানার কারণে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হবে, দেশ নিয়ে বিভিন্ন কাজ করার চেতনা তৈরি হবে। আমরা এটাকে মানে ভালো সাংবাদিকতা মনে করি। এই এই প্রশ্নটার উদ্বেগ হয়েছে আপনি যেটা বলছেন প্রথম আলোর একটা রিপোর্ট থেকে। কোনো একজন ব্যক্তির জি নাম নিয়ে তারা রিপোর্ট করছে যে সে নাকি বলছে যে বহিষ্কৃত নেতার অনুসারী। আচ্ছা, যে ব্যক্তিটার নাম নিয়ে বলছে তাকে আবার বলছে অন্যতম কেন্দ্রীয় সংগঠক। অথচ আমি যখন ওই ব্যক্তির ব্যাপারে করলাম, জানলাম বগুড়াতে যে কার উদ্ধৃতি নিল প্রথম আলো, তখন শুনলাম সেই ব্যক্তিটা মাত্র 15-20 দিন আগে দুবাই থেকে আসছে, দুবাই প্রবাসী ছিল। দুবাইয়ের একজন প্রবাসী লম্বা সময় দুবাই থাকার পরে 15-20 দিনের মধ্যে হঠাৎ করে বগুড়ার অন্যতম সংগঠক কিভাবে হতে পারে? যদি সাকিব মাহাদি ভাইয়ের কোনো স্টেটমেন্ট হতো বা অন্য কারো স্টেটমেন্ট হতো তাহলে এটা একটা বিষয় ছিল চিন্তা করা। কিন্তু এমন একজনের বিষয়ে সে মানে বলতেছে যে আসলে ওখানকার স্টেক হোল্ডারই না, বা আমিও কখনো দেখি না। আমি যে পুরো রমজান ছিলাম, ঈদের মধ্যে ছিলাম, প্রত্যেকের সাথেই তো আমার দেখা সাক্ষাৎ হয়েছে কোনো না কোনো, বা আমার বাসায় আসছে, আমরা একসাথে বিভিন্ন প্রোগ্রাম করেছি, কিন্তু তার সাথে দেখা হয়নি, সে আসেও নি, সে দেশেই ছিল না। তো এটা একটা ভুল এবং বিভ্রান্তি ছড়ানো এক। আর দ্বিতীয় হলো, আগের দিন রাত্রের আমি ওই ঘটনা যখন মারামারি হয়, তো আমি আসলে তখন জানতে পারছি। কারণ হলো, জি যেহেতু এখন সাময়িক অব্যাহতির পিরিয়ড চলতেছে, আমি কোনো ধরনের সাংগঠনিক মানে কার্যক্রমের সাথে নেই, এটাই স্বাভাবিক। যখন এটা উইথড্র হয়ে যাবে, ইনশাল্লাহ ফিরে আসব, তখন আবার সাংগঠনিকভাবে জড়িত হব। এটা একটা নিয়ম, আমি নিয়ম মানতে বাধ্য। আমি একটা দলের অংশ। আমি সাময়িক বহিষ্কৃত, আমি তো স্থায়ী বহিষ্কৃত না। আমি সাময়িক অব্যাহতি প্রাপ্ত, স্থায়ী অব্যাহতি প্রাপ্ত না। তো আমাকে তো দলের সিস্টেমেও থাকতে হবে। তো আমাকে যখন সাকিব মাহাদি ভাই জানালেন এরকম প্রোগ্রাম হচ্ছে, তো আমি বললাম ভাই আমার দোয়া থাকবে, ইনশাআল্লাহ প্রোগ্রাম ভালো করে আপনারা করেন। আর আমি আমার আমার দিলের রক্তক্ষরণ হচ্ছে যে আমার বগুড়াতে প্রোগ্রাম হচ্ছে, আমাদের ডেকোরামের একজন 10 জনের একজন সার্জিস আলম সাহেব সেখানে যাচ্ছেন, অথচ আমি যেতে পারতেছি না। আমার জেলার প্রোগ্রাম, এটা দিলের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে আমার। উনি বললেন ভাই আপনি দোয়া করেন, সাকিব ভাই বললেন যে আমরা প্রোগ্রাম করে নিব। এরপরে তো আমি আসলে একটা কোনো কথা হয়নি, জি অন্য কারোর অনিল ভাই, সাথেই কথা আমাদের হয় নাই। লাইভটা হঠাৎ করে যখন অনেক মারামারি লাগলো, বড় ভাই আমি হয়ে শেষ যাচ্ছে। করছি, ভাই আমরা শেষ করে দিচ্ছি, খুব ভাই সংক্ষেপে শেষ একটু, করবো। জি ভাই শেষ জি করছি। যে সে যখন সে যখন ইয়াতে হঠাৎ করে রাত্রিবেলা আমাকে সাকিব ভাই একটা মেসেজ দিলেন যে মুখপাত্র, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র কি বলে আয়ুব, সে সিগনেচার করে একটা প্রেস রিলিজ দিছে যে একই জায়গাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানে পুরো প্ল্যাটফর্ম, ওখানে আওয়ামী বিরোধী করবে। কিন্তু সার্জিসের প্রোগ্রামও একই জায়গাতে, ওদের প্রোগ্রামও একই জায়গাতে। তা আমি বললাম ভাই
আপনি যেটা আমাকে জানালেন এতটুকুই থাক। আমি যদি আপনাদের সাথে কথা বলতে চাই তাহলে তো আবার সাংগঠনিক কার্যক্রম শুরু হয়ে গেল, কিন্তু আমি তো দায়িত্বে নাই এখন। আমি এখন কিভাবে করব? আমি তো জানতামই না। এটা তো বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের একটা অংশ। তারা মনে করছে যে কোনো একটা দাবি নিয়ে সাজিদ আলমের কাছে যাওয়া উচিত, সেই জন্য তারা হয়তো সেখানে গেছে। তারপরে দুই পক্ষের হাতাহাতি হয়েছে, এনসিপি এবং বৈষম্য বিরোধী। এখানে এনসিপির আরেকটা অংশ আমার, এটা তো হতেই পারে না। ওই জায়গায় যারা দাঁড়ায় ছিল ইয়াতে কি বলে মঞ্চে, ওই জায়গায় ছিল ডাক্তার সানি, ওই জায়গায় ছিল তাকি, ওই জায়গায় ছিল জিম। এদের প্রত্যেকের সাথে আমার ছবি আছে, আপনি দেখেন। রমজানে যে ইফতার মাহফিলগুলো হয়েছে প্রত্যেকে আমরা একসাথে প্রোগ্রাম করছি। তাহলে আমার লোক এরা না ওরা কিভাবে নির্দিষ্ট হলো? যারা পুরা ঈদ একসাথে করলাম, অনুষ্ঠান একসাথে করলাম, তারা ওরা আমার লোক না, এরা আমার লোক, এটা কোথেকে আসলো? আমি তো দায়িত্বেই নাই। আচ্ছা, আমি কি জেনে বুঝে এই ধরনের কোনো অকারেন্স করে স্থায়ী অব্যাহতির দিকে যেতে চাইবো কখনো? আমার কি আমার বগুড়া, এটা বগুড়াতে যে কোনো প্রোগ্রাম সুন্দর করার জন্য আমি চেষ্টা করব। অবশ্যই। এই জন্য আমি তো এটাকে তানভীর অস্বীকার ভাই, আমাদের করতেছি না, একজন মিথ্যা বানোয়ার একজন কথা। একটা প্রশ্ন করেছেন, আমি প্রশ্নটা নিব। আর অনেকেই প্রশ্ন করেছেন, সে উত্তরগুলো অলরেডি আপনার মাধ্যমে জানতে পেরেছি। খুব সংক্ষেপে, যে নতুন রাজনৈতিক বন্দোবস্তে যেখানে স্বপ্ন দেখছি আমার শহর থাকবে সুন্দর, পরিবেশ থাকবে সুন্দর, সেখানে অতিরিক্ত ব্যানার ফেস্টুন দিয়ে শহরের সৌন্দর্য নষ্ট করা হচ্ছে কেন, জানতে চাই খুব সংক্ষেপে। এ- 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 এইটাই তো ভাই পরিবর্তন। এই যে সে প্রশ্ন করতে পারছে, এটাই তো পরিবর্তন। জি। যেহেতু এই পরিবর্তনটা শুরু হয়েছে, ইনশাল্লাহ পোস্টার মুক্ত বাংলাদেশি এনসিপি আপনাদেরকে দিবে, চিন্তা করেন না, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। জি ভাই, আপনাকে আমি আমি সর্বশেষ হচ্ছে একটা প্রশ্ন করব, যে আহ, সেটা হচ্ছে যে বগুড়া নিয়ে আপনার কোনো চিন্তাধারা আছে কিনা, যদি আপনি দলীয় পদ ফিরে পান। আর একটা বিষয়, আপনি যদি দলীয় পদ ফিরে না পান, তাহলে কি আপনি অন্য দলে যুক্ত হবেন কিনা? দলীয় পদ ফিরে না পেলে আমি বাংলাদেশের এই মুহূর্তে মানে এমন কোনো দল নাই, বা ভবিষ্যতে এরকম কোনো মানে স্পিডের দল আসবে কিনা জানি না। আহ, কখনোই এরকম হবে না যে আমি অন্য কোনো দলে যুক্ত হব, বরং সবসময়ই এনসিপির সাথেই থাকবো, এনসিপির পাশেই থাকবো। আর হচ্ছে এই ধরনের কোনো আসলে জিনিস চিন্তার মধ্যে আসতেছে না, এই জন্য যে আমি আসলে দলের পথ ফিরে পাবো, এটা আমি পরিপূর্ণভাবে মানে আশা নিয়ে রাখছি। কোনো ধরনের মানে ভুল তদন্ত আশা করি হবে না, সঠিক তদন্তই হবে। এটা হলো আমার দলে ফিরে আসার ব্যাপারে কথা। আর বগুড়ার ব্যাপারে যেটা আমার আশা, চিন্তা, ভাবনা, সেটা হলো যে বগুড়াকে যেহেতু গত আহ, 54 বছরে বলতে গেলে, কারণ যখনই বিএমপি পিরিয়ডও আসছে তারাও বিভিন্ন উদ্যোগ নিচ্ছে, কিন্তু কখনো উদ্যোগগুলোকে শেষ করতে পারেনি, এটা আমরা দেখছি। উদ্যোগগুলোতে শেষ করতে পারেনি, যার কারণে 95 শেষ করে গেছে, 96 এসে আর কোনো কাজ হয়নি বগুড়াতে। 2006 শেষ করে গেছে, 2009 থেকে আর কোনো কাজ হয়নি বগুড়াতে। আর যে রাস্তা আমরা দেখি, ভালো রাস্তা দুই সাইড দিয়ে, এটা তো ইন্ডিয়াকে সাহায্য করার জন্য হয়েছিল, ইন্ডিয়ার রাস্তা বানানোর জন্য হয়েছিল, এটা বগুড়ার জন্য বানানো হয়নি। এখন যেহেতু বগুড়া ছাড়া উপায় নেই দেখে বগুড়াই বানাইছে, কিন্তু বগুড়ার অবকাঠামোগত কোনো উন্নয়ন নাই, শহরকে প্ল্যান করে করার কোনো উন্নয়ন নাই। তো আমাদের যেটা কথা, যেহেতু সিটি কর্পোরেশন আলহামদুলিল্লাহ হয়ে গেছে, তো সিটি কর্পোরেশনকে সামনে রেখে শুধুমাত্র এই ছোট্ট শহর সিটি কর্পোরেশন না, আরো এরিয়া কিভাবে বড় করে বাংলাদেশে একটা অন্যতম বড় সিটি কর্পোরেশন এবং মানসম্মত জীবন ব্যবস্থা সেখানে নিয়ে আসা যায়, নিশ্চিত করা যায়, সেই রকম একটা সিটি কর্পোরেশন বানানো এক, বগুড়া শহর কেন্দ্রিক। দ্বিতীয় হলো, বগুড়া যতগুলো পৌরসভা আছে সমস্ত পৌরসভাগুলোকেই বগুড়া সিটি কর্পোরেশনের আদলে আমরা সাজানোর চেষ্টা করব। সেগুলো যেন মিনি সিটি কর্পোরেশনের মতো হয়, আদর্শ সিটি কর্পোরেশনের মধ্যে, যেগুলো পৌরসভা কিন্তু সেগুলো সিটি কর্পোরেশনের আদলে আমরা সাজানোর চেষ্টা করব। 2-3 নম্বর হলো যে আমরা ইপিজেটের ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা চিন্তা করতেছি, এবং এই ব্যাপারে আমাদের কর্তৃপক্ষের সাথে কথাবার্তাও আমরা বলার চেষ্টা করতেছি যে বগুড়াতে শুধু একটা বিসিক থাকার মতো একটা শহর না, বগুড়া একটা ঐতিহ্যবাহী শহর, যেখানে সারা সারা বঙ্গদেশ থেকে আসতো সেখানে ব্যবসা করার জন্য। এটা রাজধানী শহর ছিল, এখানে একটা ইপিজেড লাগবে। তো আমরা ইপিজেড প্রতিষ্ঠা করার জন্য আমি আমার ব্যক্তিগত জায়গায় এবং আমার দলের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব, এবং ইন্টারিম গভর্নমেন্টের মধ্যেই আমরা ইপিজেডকে কিভাবে ইস্টাবলিশ করা যায়, যেহেতু বিভিন্ন দেশের ফান্ড আসতেছে, বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা আসতেছে, তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ যে ইপিজেড প্রতিষ্ঠা করার মাধ্যমে অর্থনৈতিক জায়গাতে বগুড়াকে একটা মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠা করার জন্য। জি।
তানভীর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন ব্যস্ততার মাঝে। আর আপনি যেটি জানালেন বক্তব্যের শুরুতেই, যে হাসনাত আব্দুল্লাহর উপরে যে আজকে হামলাটা হয়েছে, সেই হামলার আমরা আজকে এখান থেকেই প্রতিবাদ জানাচ্ছি, তীব্র নিন্দা জানাই। যারা জড়িত তারা আইনের আওতায় আসুক। আর ভাই, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুনর্গত ধন্যবাদ। দর্শক সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে আজকে উপস্থিত ছিল জাতীয় নাগরিক পার্টির অর্থাৎ এনসিপির কেন্দ্রীয় নেতা গাজী সালাউদ্দিন তানভীর। তিনি বগুড়ারই সন্তান, বগুড়ার সোনাতলার সন্তান। তিনি আমাদেরকে অনেক প্রশ্নের জবাব দিয়েছেন, আজকে খোলাসা করার চেষ্টা করেছেন। তিনি মিডিয়াতে খুব কম আসেন। যাই হোক, পরবর্তী অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আহ অন্য সময় আবার দেখা হবে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ।